গভীর চুম্বন ও কামড়ের উগ্রতায় চিৎকার করে উঠল মুনা। চিৎকারে ঘর কেঁপে উঠল, চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মুনার। অন্ধকার থাকায় কেউ দেখল না। ঘর ভর্তি মানুষ। সামিহা বেগম বলে উঠল, কি হয়েছে, কি হয়েছে? মোনা, ব্যথা পেয়েছিস? কিছু হয়েছে? আচ্ছা, বিদ্যুৎ চলে গেল, জেনারেটর কি হয়েছে? তাড়াতাড়ি মোম নিয়ে আয় তো সুমি, কিছুই দেখা যাচ্ছে না। মুনা কি বলবে? মাত্র কি হলো ওর সাথে, কি করে বলবে? কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল মুনা, সাইমন, দুই ভাই বোন, মা সামিহা বেগম, চাচি নওশিন আফরোজ, চাচাতো বোন রিমা আর সাদাফ। সবার চোখে ভদ্র ছেলে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নওশিন আফরোজ সাদাফের মা সাইমনের সাথে দেখতে যায় জেনারেটর চালু হলো না কেন। বাকি সবাই যার যার স্থানে বসেছিল, কেউ জায়গা থেকে ওঠেনি। হঠাৎ মুনা অনুভব করে কেউ তার পাশে বসে কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগলো। মুনা বরফের মতো জমে গেল। এমন কামনার স্পর্শ সহ্য হচ্ছে না মুনার। হঠাৎ জোরে কামড় বসিয়ে দিয়েছে সেই ব্যক্তি। মুনা গায়ের স্মেলে বুঝতে পারে এ আর কেউ না, সাদাব ভাইয়া। কামড় দিয়ে সাথে সাথে সরে নিজের জায়গায় বসে থাকে সাদাব। ভয়ে লজ্জায় কাউকে কিছু বলতে পারে না মুনা। ব্যথায় চিৎকার করে উঠলেও পর মুহূর্তে চুপ হয়ে যায় মুনা। কাকে বলবে বা কি বলবে যে তার এত বড় সিনিয়র সাদাব ভাই ওর কাঁধে কামড় দিয়েছে? এই কথা কেউ কাউকে বলা যায়? আর মুনা চিৎকার করে বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ এই বাড়ির সবচাইতে ভদ্র এবং ব্রিলিয়ান্ট ছেলে হচ্ছে সাদাফ। নীলা রহমান স্বভাব চুপচাপ, মায়ের ভক্ত ছেলে, কারো মুখের উপর কথা বলে না, কোনো মাথা নিচু করে হাঁটে, মাথা নিচু করে সবার কথার উত্তর দেয়। কিন্তু শুধু মুনাই জানে গত কয়েকদিন ধরে ওর উপর কি কি অত্যাচার হচ্ছে। সাদাব ভাই দেশে এসেছেন মাত্র 20 দিন হবে। 6 বছর অস্ট্রেলিয়া ছিল, বয়স 26 বছর, দেখতে ফর্সা, লম্বা 5 ফিট 11 ইঞ্চি, চশমা পরে সেই লেভেলের ভদ্রলোক। খোঁচা খোঁচা দাড়ি। কামড় দেওয়ার সময় যখন মুনার জামার গলা টেনে ধরেছিল, কাঁধে দাড়ির ঘষাতে লাল হয়ে গেছে বর্তমান। একটা মোমবাতি জ্বালিয়ে হাজির হলো সুমি। সাথে সাথে এসে সামিহা বেগম হাতে দিলেন। সামিহা বেগম ওনার কাছে গিয়ে বলল, কি রে, কি হয়েছে? মুনা এখনো কাঁধে হাত দিয়ে রেখেছে, কিন্তু কাউকে দেখাতে পারছে না। অনেক জোরে কামড় দিয়েছে। মুনা বুঝতে পারছে সেখানে দাগ হয়ে গেছে, কেউ দেখলে বুঝে যাবে। মুনা কাঁধে হাত রাখা অবস্থায় পিটপিট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুনার দিকে। চশমার ভিতর থেকে সাদাফের দৃষ্টি যেন এসপার ওসপার করে মুনার অন্তরে এগিয়ে লাগছে। মুখে কোনো কথা নেই সাদাফের। এমন একটা ভাব, এত দূর হেঁটে এসে মুনাকে কামড় দেওয়া তো দূরের কথা, যেন এত দূর থেকে জিজ্ঞাসা করা যাচ্ছে না মুনা তোর কি হয়েছে। মুনা দৃষ্টি নামিয়ে কাঁধে হাত রেখে বলল, মনে হয় কোনো পোকা কামড় দিয়েছিল বা পিঁপড়া। আমি যাচ্ছি ভেতরে। বলেই মুনা দৌড়ে রুমের ভেতরে চলে গেল। সামিহা বেগম বলল, কি রিমা, তুই তো এখানে ছিলি, কোনো পোকা কামড়ে দিল মেয়েটাকে? একটু যে দেখ না, একা একা অন্ধকারে গেল মেয়েটা। রিমা বলল। উফ, ছোট মা, কিছু হয়নি তো। বললোই তো ওকে পিঁপড়া বা কোনো পোকা কামড়ে দিয়েছে। ও কি ছোট এখনো? সামিহা বেগম বলল, তোর থেকে তো 1 বছরের ছোট। তোর 17 বছর চলে, ও 16 বছর চলে। সাদাফ উঠে দাঁড়িয়ে বলল। আমি কি জিজ্ঞেস করবো চাচি কি হয়েছে, যদি আপনি অনুমতি দেন? সামিহা বেগম বলল, যা, তুই আমার লক্ষ্মী ছেলে। পুরো বাড়ির আর একটা ছেলে মেয়েও কথা শোনে না। গিয়ে দেখ, না হলে আবার অন্ধকারে তোর বোন ভয় পাবে। সাদাফ সবার সামনে থেকে ভদ্র ছেলের মতো উঠে উপরের দিকে গেল। উপরের দিকে এখন কেউ নেই, সবাই নিচে এবং বাহিরে আছে সাইমন ও সাদাফের মা। সাদাফ ধীরে ধীরে মুনার রুমের দিকে গেল। মুনার রুমে দরজা হালকা চাপানো ছিল। সাদাফ দরজা খুলে ভেতরের দিকে ঢুকলো। মুনা ভাবলো রিমা, তাই বলল, আপু জামার চেনটা খুলতে পারছেন, একটু খুলে দিবে? সাদাফ ভেতর থেকে দরজা লক করে দিল। মুনা দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে তাকালো। হালকা আবছা আলোয় এতটুকু বুঝতে পারলো রিমার উচ্চতা এত নয়, কিন্তু কে সেটি ধরতে পারছে না। সাদাফ ধীরে ধীরে কদম ফেলে যত কাছে আসছে, সাদাফের গায়ের স্মেলে মুনা বুঝে গিয়েছে এটা আর কেউ নয়, সাদাফ ভাই। দরজা বন্ধ করে দিয়েছে কেন? অজানা ভয়ে সংকুচিত হয়ে আসছে মুনা দেহ। মুনা ধীরে ধীরে পা পিছন দিকে নিয়ে একটু একটু করে পিছনে যেতে লাগলো। সাদাফ এক পা এক পা করে মুনার দিকে এগিয়ে আসতে লাগলো। মুনা পিছাতে পিছাতে চেপে গেল দেয়ালের সাথে। আর যাওয়ার জায়গা নেই। সাদাফ শরীরের সাথে ঘেঁষে মুনার হাত দুটোকে ধরে মুনাকে উল্টো করে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। মুনা অস্পষ্ট স্বরে বলল, আপু, জামার চেইনটা খুলতে পারছেন, একটু খুলে দিবে? সাদা ভাই, আপনি এরকম কেন করছেন? সবাই শুনলে কি বলবে?
সাদাফ চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের অস্থির শব্দ। ঘরের চার দেয়ালে যেন বাড়ি খাচ্ছে। সাদাফ দুই হাত দিয়ে মুনার দুই হাত দেয়ালে চেপে ধরেছিল। হঠাৎ করে এক হাত ছেড়ে দিয়ে মুনার জামার পিছনে চেন টান দিয়ে জামার চেন খুলে ফেললো। মুনা চিৎকার করবে তার আগে সাদাফ আরেক হাত দিয়ে মুনার মুখ চেপে ধরলো। মুনার পিঠের সাথে সাদাফের বুক একদম অঙ্গাঅঙ্গি ভাবে লেগে আছে। এদিকে মুনার মুখ চেপে ধরে রেখেছে সাদাফ, তাই মুনা যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। শরীরের তাপ অনুভব করছে মুনা, গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মুনার কাঁধে। পুরো শরীর অবশ হয়ে আসছে মুনার। সাদাফ ডান হাত দিয়ে ধীরে ধীরে মুনার কাঁধ থেকে জামা নামাতে লাগলো। জামা নামিয়ে ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মুনার কাঁধে, ছোট ছোট চুমু খেতে লাগলো। এদিকে মুনার জীবন যেন যায় যায় অবস্থা, নিঃশ্বাস নিতে পারছে না, শরীর কেঁপে কেঁপে উঠছে। এত গভীর স্পর্শ জীবনে কখনো পায়নি মুনা। তার উপরে আবার নিজের আপন চাচাতো ভাই, কাউকে কিছু বলতেও পারছে না। সাদাফের হাত আপনা আপনি উঠে গেল মুনার উন্মুক্ত পিঠে। জামা হালকা টান দিয়ে পিঠের পুরো অংশ খুলে ফেললো সাদাফ। মুনার পিঠে চলতে লাগলো সাদাফের হাতের অবাধ বিচরণ। মুনা সইতে পারছে না, পুরো শরীর যেন হিমশীতল হয়ে যাচ্ছে। শরীর ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে যান যায় যায় অবস্থা, দাঁড়িয়েও থাকতে পারছে না মুনা। সাদাফ এবার মুনাকে এক ঝটকায় ঘুরিয়ে দিল। মুনার দৃষ্টি সাদাফের দৃষ্টির দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফ। চেহারায় যেন কোনো হেলদোল নেই, যেন কোনো কিছু অনুভব করছে না, শুধু ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাফ। মুনা কিছু বলবে তার আগে সাদাফ মুনার ঠোঁট আঁকড়ে ধরলো, পাগলের মতো চুষে চুষে কামড়ে কামড়ে চুমু খেতে লাগলো মুনাকে। মুনা নিঃশ্বাস নিতে পারছে না, না পারছে সাদাফের হাত থেকে নিজেকে ছাড়াতে। একটার পর একটা চুমু খেয়ে যাচ্ছে সাদাফ। দু এক সেকেন্ডের জন্য ছাড়ছে, আবার আঁকড়ে ধরছে মুনার ঠোঁট। মুনা যেন পাগল হয়ে যাচ্ছে প্রায়, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মুনা শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল সাদাফের উপর। সাদাফ ধীরে ধীরে মুনার কাঁধের থেকে জামা নামাবে এমন সময় মুনা বুকে হাত দিয়ে আটকে ফেলল। সাদাফ মুনার ঠোঁট ছেড়ে মুনার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, খুলতে দে আমাকে, দেখবো আমি, না দেখলে পাগল হয়ে যাব। দেখতে দে আমার মাতাল উন্মাদ প্রেমের স্পর্শ থেকে কতখানি কলঙ্কিত করতে পেরেছে। তুই সারা শরীরে আমার স্পর্শের দাগ থাকবে, তুই আজীবন আমার থাকবে। কেউ তোকে দেখলে আমার আদরের দাগ দেখবে তোর সারা গায়ে। তাই আমার জিনিস আমাকে দেখতে দে। উন্মাদের মতো মুনার কানে গালে গলায় চুমু খেতে খেতে কথাগুলো বলল সাদাফ। নূর সাদাফকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল, তারপর বলল, আপনি কেন এমন করছেন? আপনি কি ভালোবাসেন আমায়? সাদাফ দূরে ছিটকে সরে দাঁড়িয়ে রইল। জোরে জোরে হাঁপাচ্ছে সাদাফ, রাগে ক্ষোভে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, তুই ভালোবাসার কি বুঝিস? আপনি আমার সাথে এরকমটা কেন করছেন? আর আপনি না আমার... আর বলে শেষ করতে পারল না নূর। দরজায় নক করা শব্দ হলো, সাথে সাথে সাদাফ নিজেকে ঠিক করে চশমাটা হাত থেকে চোখে দিয়ে বলল, নিজেকে ঠিক কর। নূর সাথে সাথে নিজেকে ঠিক করে নিল, চোখের পানি এসেছিল সেটাও মুছে নিল। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে, তারপর দুই হাত দিয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো কাজের মেয়েটা সুমি এসেছে। বলল, ভাইজান, আপুকে খালাম্মা ডাকতেছে, আপনিও চলেন, সবাই একসাথে ডিনার করবেন। সবাই টেবিলে বসে রইছে। বলেই চলে গেল সুমি। সাদাফ দরজা খুলে একবার পিছনে ঘুরে তাকালো নূরের দিকে, তারপর বলল, নিচে আয়। নূর চোখের পানি মুছতে মুছতে সাদাফকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে দ্রুত পায়ে হেঁটে নিচের দিকে চলে গেল। সাদাফও পিছু পিছু হেঁটে নিচের দিকে আসলো। ডিনার টেবিলে বসে আছে সাদাফের বাবা হুমায়ুন রহমান, চাচা ফজলুর রহমান, সাইমন, রিমা, নরিন আফরোজ, সামিহা বেগম ও নূর। সাদাফ চুপচাপ হেঁটে এসে নূরের পাশে চেয়ারটি খালি দেখে চেয়ার টেনে বসে পড়ল। নূরের মা সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল, কামড় দিয়েছিল পিঁপড়া ঠিক হয়েছে? নূর সাথে সাথে মাথা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, ক্রিম লাগিয়ে নিয়েছি। নরিন আফরোজ বলল, ভালো করেছিস। তোর তো আবার অ্যালার্জির সমস্যা বেশি, হালকা কিছু হলেই অনেক দাগ হয়ে যায়। হুমায়ুন রহমান বলল, আচ্ছা মা, ঠিক আছে, খাও। খাবার সময় এত কেন প্রশ্ন করছো নরিন? ও আচ্ছা, ঠিক আছে। আর কোন কথা? বলল নরিন আফরোজ। সামিহা বেগম সাথে সাথে উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। সাদাফ এমনভাবে খাচ্ছে যেন আশেপাশে কেউ নেই, মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সাইমন সাদাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আগামীকাল আমরা একটু বেড়াবো, তুমি কি সাথে যাবে? সাদাফ ও মাথা না তুলে বলল, না, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। সাইমন বলল, ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি নূর আর রিমাই চলে যাব একা। ভেবেছিলাম তুমি গেলে কার ড্রাইভ করতে পারতে, তুমি তো ভালো ড্রাইভ করতে পারো, তা না হলে আমাদের আবার ড্রাইভার নিয়ে যেতে হবে। সাদাফ খাচ্ছিল এমন সময় নূরের কথা শুনতে হাত থেমে গেল, তারপর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কখন যাবে? ড্রাইভারকে নিয়ে যেতে হবে না, আমি সাথে নিয়ে যাব। ফজলুর রহমান সাথে সাথে বললেন,
এই কথাটি ভালো বলেছিস বাবা। তুই ওদের সাথে গেলে আমিও একটু নিশ্চিন্তে হতে পারি, না হলে ওরা বাচ্চা কাচ্চা কয়েকজন যে পুরো শপিং মল মাথায় করে ফেলবে। তুই ওদেরকে একটু টেক কেয়ার করে রাখিস। তুই গেলে আমাদের আর কোনো টেনশন নেই। নূর মনে মনে ভয় পেয়ে গেল, কেন এই লোক সাথে যাবে? এই লোক সাথে গেলে নূর যাবে না, সাথে সাথে না করে দিবে সাইমন ভাইকে। মনে মনে ভাবলো খাওয়া শেষ করে সাইমন ভাইকে না করে দিবে, নূর যাবে না। এমন সময় নওরিন আফরোজ আবারও বলল, নূর, তুই গেলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবি। অন্য কারো পছন্দের আমার ভরসা নেই। তুই আমার জন্য পছন্দ করে জিনিসটা কিনে আনবি। নূর মুখ খুলে মাত্রই বলতে যাবে না, ঠিক তার আগে সাদাফ টেবিলের নিচ দিয়ে নূরের একটা হাত চেপে ধরলো। নূর সাথে সাথে তাকালো হাতের দিকে, দেখলো সাদাফ হাত চেপে ধরে আছে। নূর কাউকে কিছু বুঝতে না দিয়ে হাত মুচড়ামুচড়ি শুরু করে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাদাফ চুপচাপ খাচ্ছে আর হাত ধরে রেখেছে। সাদাফের চেহারা দেখে বোঝার উপায় নেই টেবিলের নিচে কি চলছে। এদিকে নূরের ডান হাত ধরেছে, যার জন্য নূর বা হাতে চামচ ধরে খেতে পাচ্ছে না। নূর চুপচাপ ডান হাত অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদাফ কোনোভাবে ছাড়ছে না। এদিকে বা হাত দিয়ে খাচ্ছে, তাই ফজলুর রহমান বলল, কি রে মা, তুই বা হাত দিয়ে খাচ্ছিস কেন? ডান হাতে কি হয়েছে? নূর বলল, কিছু না তো বাবা, হাতটা একটু ব্যথা করছিল, তাই ভাবলাম একটু বাঁ হাত দিয়ে খাই। কিছু মনে করো না, হ্যাঁ? তারপর মাথা নিচু করে চুপচাপ বা হাত দিয়ে খেতে থাকলো। আর বলা হলো না নূর যাবে না। একদিকে নওরিন চাচি, একদিকে সাদাব ভাই, মা ছেলের মধ্যে পড়ে পিষে যাচ্ছে নূর। মনে মনে ভাবলো কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরের দিন বিকালের দিকে সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাদাব হাতের ঘড়ি পড়তে পড়তে চোখের চশমাটা ঠিক করে গাড়িতে ঢুকতেই ড্রাইভিং সিটে এসে বসলো। কারো দিকে তাকালো না, এমনকি নূরের দিকেও না। শান্তশিষ্ট ভদ্র স্বভাবের ছেলে কারো দিকে চোখ তুলে তাকায় না। নূর আর চোখে একবার সাদাব ভাইয়ের দিকে তাকালো। দেখতে যথেষ্ট সুদর্শন সাদাব ভাই, শুধু নূরের সাথে কেন এমন করে নূর বুঝতে পারে না। টিভিতে দেখে, বান্ধবীদের কাছ থেকে শুনে প্রেম করলে, ভালোবাসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু করে, কিন্তু সাদাব ভাই তোকে কোনোদিনও ভালোবাসিও বলেনি, তাহলে শুধু শুধু ওর সাথে এরকম জোর জবরদস্তি কেন করে? ভাবতেই মন খারাপ হয়ে গেল নূরের। তাই গাড়ির পিছনে বসে গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল, কিন্তু নূর জানে না দুইটা চোখ চাতক পাখির মতো লুকিং গ্লাস দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বসুন্ধরা শপিং মলের সামনে এসে তিনজনকে ড্রপ করে দিয়ে সাদাব গেল কার পার্কিংয়ে। ঠিক 5 মিনিট পর সাদাব হেঁটে হেঁটে কার পার্কিং থেকে এসে ওদেরকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলো। সাইমন, রিমা ও নূর সামনে হাঁটছে, পিছনে পিছনে হাঁটছে সাদাব, যার কোনো হেলদোল নেই। এমন একটা গাছাড়া ভাব যেন নিয়ে এসেছে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু কেউ জানে না শুধুমাত্র নূরের জন্যে বাধ্য হয়ে এসেছে সাদাব। বসুন্ধরা শপিং মলের ভিতরে এসে লেডিস কর্নারে ড্রেসের কালেকশন দেখতে লাগলো রিমা এবং নূর। সাইমন দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে, আরেক পাশে একা একা মিররের সামনে দাঁড়িয়ে আছে সাদাব, চোখ দুটো মিররের দিকে। বাহির থেকে যে কেউ দেখলে বুঝতে পারবে সাদাব অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু শুধু সাদাব জানে মিরর দিয়ে নূরকে দেখা যাচ্ছে। নূর একটার পর একটা ড্রেস গায়ে ধরছে এবং দেখছে কেমন লাগছে সেটা। এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখছে সাদাব, ভ্রু কুচকে দেখছে সব। এর ভিতর থেকে নূরের 3টে ড্রেস খুব পছন্দ হলো, তাই রিমাকে সাথে করে নিয়ে চেঞ্জিং রুমের কাছে গিয়ে দরজা না লাগিয়ে রিমাকে দাঁড় করিয়ে রাখলো নূর। ও চেঞ্জ করবে এবং রিমাকে একটা একটা করে পরে দেখাবে। রিমা দাঁড়িয়ে মোবাইল টিপছিল, এমন সময় রিমার মোবাইলে একটা জরুরি ফোন আসলো। রিমা ফোন ধরে 2 কদম সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ভুলেই গেল যে নূর চেঞ্জিং রুমে আছে এবং দরজা খোলা। ও কথা বলায় ব্যস্ত হয়ে গেল। নূরের জামা চেঞ্জ করা শেষ, পিছনে শুধু চেন লাগানো বাকি। এমন সময় দরজা খুলে রিমাকে ডাকবে, ঠিক তার আগেই হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করলো সাদাব। ঢুকেই দরজা লাগিয়ে দিল চেঞ্জিং রুমের। চেঞ্জিং রুমটা খুব বেশি একটা ছোট নয়, আবার বড়ও নয়। সাদাব 2 কদম এগিয়ে আসলে নূর পিছাতে পিছাতে চেঞ্জিং রুমের দেয়ালের সাথে বাড়ি খেলো। মাথায় জোরে বাড়ি খাওয়ার আগে সাদাব নূরের মাথার পিছনে হাত দিল এবং আরেক হাত দিয়ে জামার চেন ধরলো, কিন্তু চেহারার চোখের চাহনির কোনো পরিবর্তন হলো না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। কি আছে চশমার আড়ালে লুকিয়ে থাকা ওই দুটি চোখে নূর জানে না। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের চোখের দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর, কেমন ভেতরে যেন সর্বাঙ্গ কেঁপে উঠছে নূরের। কিছু বলতেও পারছে না। এদিকে ধীরে ধীরে সাদাফ নূরের জামার চেন লাগাচ্ছে। সাদাফের উষ্ণ নিঃশ্বাস নূরের গায়ে আছড়ে পড়ছে। তারপর সাদাফ হালকা একটু ঝুঁকে নূরের কাছে এসে নূরের কানে একটা কামড় দিয়ে নাক ঘষতে ঘষতে বলল, এই ড্রেসগুলো আমার একটুও পছন্দ হয়নি। এই ড্রেসগুলোতে তোকে একটু সুন্দর লাগছে না, অনেক পচা লাগছে।
তারপর নূরের কাঁধের দিকে জামা নামিয়ে দেখলো গতকাল রাতে সাদাফের দেওয়া ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে আছে। সাদাফ ঘাড় বাঁকা করে নূরের দিকে তাকালো। হঠাৎ একটা মুচকি হাসলো। নূর তার কিছুই দেখতে পেল না। সাদাফ সেই ক্ষতস্থানে আরও একটা ছোট্ট কামড় দিল। নূর লজ্জায় ভয়ে চিৎকার করতে পারল না। নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে রাখলো। সাদাফ ছোট ছোট চুমু খেতে লাগলো, উষ্ণ নরম স্পর্শ দিতে লাগলো। এদিকে নূর বদ্ধ চেঞ্জিং রুমের ভিতর ছটফট করতে লাগলো, আর মনে অজানা আশঙ্কা এবং ভয় কখন কে দেখে ফেলে। বাহিরে তো রিমা ছিল, রিমা যদি দেখে ফেলে তাহলে কি হবে? ব্যথা এবং ভয়ে শিহরণে কুকড়ে লইল নূর। সাদাফ থামল না। চেঞ্জিং রুমে নিঃশ্বাস থমকে গেছে নূরের। সাদাফ ফিসফিস করে বলল, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। নূর কাঁপতে কাঁপতে মিনতি। কেউ দেখে ফেলবে ভাইয়া, ছেড়ে দিন। ঠিক তখনই বাইরে থেকে রিমার ডাক। নূর, তুই কতক্ষণ লাগাবি? নূর আতঙ্কে জমে গেল। সাদাফ দ্রুত জামার চেন লাগিয়ে দিল। কানে কানে বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমি আবার আসবো। দরজা খুলে হেসে বেরিয়ে গেল। সে যেন কিছুই হয়নি। নূর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সামলাতে চাইল। ঠোঁটে কষ্টের হাসি টেনে বের হলো বাইরে। গাড়ির আয়নায় চোখাচোখি দৃষ্টি যেন ভেদ করে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। নূরের নিঃশ্বাস আটকে আসছে। হঠাৎ সাদাফ গাড়ি থামিয়ে দিল। চাকা দেখি হাওয়া কম মনে হচ্ছে। অজুহাত স্পষ্ট। আয়নার ফাঁক দিয়ে কেবল নূরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল সে। নূর চোখ নামিয়ে নিল। বুক ধকপক করছে অস্বাভাবিকভাবে। রাত গভীর। নূর পড়তে বসেছে, কিন্তু মন অস্থির। দিনের সব দৃশ্য বারবার ফিরে আসছে। হঠাৎ টক টক জানালায় শব্দ। পর্দা সরাতে সাদাফ অন্ধকারে ঠোঁটে চাপা হাসি। দরজা খোল, নাহলে আমি থামবো না। নূরের বুক ধরফর, চোখে জল টপ টপ, কিন্তু সাদাফের ফিসফিসানি থামছে না। তুই শুধু আমার সারা জীবন। শপিং শেষে বাসায় ফিরে আসলো চারজন। গাড়ি থেকে নেমে কারো দিকে না তাকিয়ে চাবিটা সাইমনের দিকে দিয়ে বলল, কার লক করে ভিতরে চলে আসিস। আমি টায়ার্ড, আমি উপরে যাচ্ছি। সাইমন বলল। ঠিক আছে ভাইয়া। রিমা বলল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়, সবকিছু নিয়ে তাড়াতাড়ি। নূর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কাউকে কিছু বলার বা বোঝানোর ভাষা নূরের কাছে নেই। ওর সাথে কি হচ্ছে, কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না নূর। যেন সাদাব ভাই এসব করছে, কেন নূরকেই এসব সহ্য করতে হচ্ছে ভাবতে লাগলো নূর। তারপরও সাদাব ভাই কাছে আসলে কেন নূরের ভিতর কোথাও কোনো একটা কম্পন শুরু হয়ে যায়, যা কাউকে বোঝাতে পারবে না। একদিকে ভয়, একদিকে শিহরণ, আরেকদিকে নিজের প্রতি ঘৃণা হয় নূরের। এসব ভাবতে ভাবতে নূর বাড়ির ভেতরে শপিং ব্যাগগুলো নিয়ে প্রবেশ করে দেখলো সাদাব ভাই উপরে নিজের রুমে চলে গেল। নূর ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। চাচি নহরিন আফরোজ এসে বলল, কিরে, তোকে কি আনতে বলেছিলাম, এনেছিস? নূর হাসি মুখে বসে সবকিছু দেখতে লাগলো। সব দেখানো শেষে নূর উপরে নিজের রুমে চলে গেল। গিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। তারপর আস্তে আস্তে ভাবতে লাগলো এই দিনগুলোতে সাদাফ ওর সাথে করা আচরণ। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল নূর। এদিকে সাদাফ নিজের রুমে এসে চুপচাপ দরজা লক করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ছটফট করছে সাদাফের মন। সাদাফের রু অবধি পর্যন্ত ছটফট করছে। সাদাফ দ্রুত পায়ে হেঁটে গিয়ে আলমারির একটা পাল্লা খুলে সেখান থেকে গোপন ড্রয়ারের ভিতর থেকে একটা বক্স বের করলো। বক্সের ভিতর কতগুলো ছবি ও কিছু জিনিস সযত্নে রাখা। ছোট একটা বাচ্চা মেয়ের ছবি দিয়ে পরিপূর্ণ বক্সটি। ধীরে ধীরে মেয়েটা বড় হচ্ছে এমন ছবি। প্রথম হাঁটা শিখেছে সেই ছবি। আরও কত স্মৃতি, কত মাধুর্য মাখা কিছু স্মৃতি, যেমন ক্লিপ চুরি, লিপস্টিক, নূপুর, পুতুল, আরও কত কি। সাদাফ একটা একটা করে জিনিস বের করে হাতে নিল এবং চুমু খেলো। একটা ছবি বের করলো, যে ছবিতে দেখা যাচ্ছে 13 বছরের প্রথম কৈশোরে পদার্পণ করা সালোয়ার কামিজ পরিহিত একটা মেয়ে। সাদাফ ওই শুভ্র কালারে সালোয়ার কামিজ পরা একটা মেয়ের দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করে মাথাটা ঝুঁকিয়ে ছবিতে চুমু খেলো সাদাফ। তারপর মাথা তুলে ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে পরম আদুরে নরম সুরে বলল, আই লাভ ইউ সোনা, ভীষণ ভালোবাসি তোকে আমি। তুই কবে বড় হবি? কবে তুই বুঝতে পারবি আমি তোকে কত ভালোবাসি? আর কত অপেক্ষা করাবি আমায়? একটু বড় হয়ে এবার প্লিজ। কিছুই বুঝিস না কেন তুই? চোখের ভাষা বুঝিস না, মুখের ভাষা বুঝিস না, আমার স্পর্শের ভাষাও কেন বুঝতে পারিস না তুই? তোকে আমি কত ভালোবাসি কী করে বোঝাবো বল? যখন আমি তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তুই আমার চোখের ভাষা পড়তে পারিস না কেন? যখন তোকে আমি ভালোবাসার ছোট ছোট পরশ এঁকে দিই তখন তুই আমার স্পর্শ বুঝতে পারিস না? মেয়েরা নাকি কোনো ছেলের চোখ দেখলেই, কথা শুনলেই বা স্পর্শেই বুঝে ফেলতে পারে তার মনে কি চলছে। তাহলে তুই আমার কোনো কিছু কেন বুঝতে পারিস না? প্লিজ তাড়াতাড়ি বড় হো সোনা পাখি, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। বলেই ছবিটি বুকে নিয়ে ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাফ।
পরের দিন সকাল নাস্তা টেবিলে বসে আছে সবাই। নূর সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে। দেখলো সবাই নাস্তা করছে, শুধু সাদাব ভাই ছাড়া হাত লাগায়নি, প্লেট নিয়ে বসে আছে। নূর বুঝতে পারল না এভাবে বসে থাকার কারণ। তারপরও ধীরে ধীরে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখলো কোন চেয়ার খালি নেই। সাদাফের পাশের চেয়ারটা খালি, তাই একটু চেয়ারটা সরিয়ে টেনে বসলো নূর। নূর বসতে নওরিন আফরোজ নূরকে নাস্তা দিয়ে বলল, আজকে সবটুকু শেষ করবি, কোনো রং তামাশা চলবে না। যখনই খাবার দেই একটু একটু করে বিড়ালের মতো চিড়ে চিড়ে খাস। ওকে নিয়ে আমার সব জ্বালা ভাবি। ঠিকমতো খায় না, বাবার আদরের কিছু বলতেও পারি না। বলে স্বামীর দিকে তাকালো সামিহা বেগম। ফজলুর রহমান বলল, নূরের খবরদার বাজে কথা বলবে না, আর আমার মেয়েকে একটি কথাও বলবে না। অল্প খাই সমস্যা নেই, যখন খাওয়ার রুচি হবে তখন বেশি করে খাবে। মানুষের কি সব সময় রুচি একরকম থাকে? দিকে তাকিয়ে বলল। খাও বাবা। নূর চুপচাপ বাবার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর খাবারে মনোযোগ দিল। সাথে সাথেই সাদাফ খাওয়া শুরু করলো। এদিকে সাদাফের বাবা হুমায়ুন রহমান বলল, আজকে থেকে সাদাব অফিসে জয়েন করেছে। সবাই নিশ্চয়ই জানো, 9টা থেকে 5টা অবধি অফিস। যদিও তুমি অফিসের মালিকের ছেলে, কিন্তু তাই বলে নিয়ম ভঙ্গ করলে চলবে না। সবার আগে তুমি অফিসে যাবে এবং সবার পরে অফিস থেকে বের হবে, এটাই নিয়ম। সবার মতো ফ্রাইডে এবং স্যাটারডেতে তুমি ছুটি পাবে। অন্য সময় লিভ লাগলে আগে থেকে আমাকে ইনফর্ম করতে হবে। আমি তোমার ছুটির ব্যবস্থা করব, কিন্তু মালিকের ছেলে বলে কোনো অনিয়ম করা চলবে না। যদিও তোমাকে আমার এসব বুঝিয়ে বলতে হবে না, তুমি আমাদের চেয়েও পাংচুয়াল, তারপরও বলা প্রয়োজন। বাবা হিসেবে ছেলেকে উপদেশ দিলাম। ফজলুর রহমান সাথে সাথে বলল, কি বলেন ভাইজান? আমাদের সাদাবকে বুঝি কিছু বুঝিয়ে দিতে হয়? সেই ছোটবেলা থেকে সবার চেয়ে আলাদা, সব কাজে ও একদম পারফেক্ট। আমাদের সাদাবের মধ্যে কোনো খুঁত নেই, একদম নিখুঁত আমাদের ছেলে। সাদাব ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল। ধন্যবাদ চাচু। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবে না বাবা, আমাকে তোমার কিছুই বুঝিয়ে দিতে হবে না। আমি তোমার সন্তান, তোমার নাম খারাপ হবে এমন কোনো কিছু আমি কখনো করব না। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে হাসলেন। তারপর সবাই খাওয়ায় মনোনিবেশ করলেন। এদিকে নূর আড়ি পেতে সবগুলো কথাই শুনছিল, কিন্তু মাথা তুলে তাকায়নি। সাইমন ও রিমা চুপচাপ খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। নূর যেহেতু পরে এসেছে, নূরের ক্ষেত্রে একটু দেরি হলো। সাদাফ নূরের দিকে ফিরেও তাকালো না। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান খাওয়া শেষ করে উঠে গিয়েছেন। নূরের খাওয়া আর চোখে একটু তাকালো সাদাফ। তারপর ধীরে ধীরে খাওয়া শেষ করে উঠে হাত ধুতে গেল। হাত ধুয়ে নূরের মথাৎ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার জন্য 1 কাপ কফি পাঠাবে? নূর, তুই একটু নিয়ে আসবি রুমে। ছোট আম্মুর তো পায়ে ব্যথা, আম্মু বানিয়ে দিবে, তুই একটু রুমে নিয়ে আয়। বলেই ভদ্র ছেলে উপরে চলে গেল। সামিহা বেগম বলল, আর কত বিড়ালের মতো খুটখুট করে খাবি? এবার ওঠ, যা ছেলেটার জন্য কফি নিয়ে যা। নূর কিছুই বলতে পারল না। খাবারের হাতটা চুপচাপ থেমে গেল, চুপচাপ বসে রইল। না বলে লাভ নেই, মার থেকে আরো 10টা কথা শুনবে তো। তাদের ভদ্রযোগ্য সন্তান কফি চেয়েছে বলে কথা। নূর যদি না বলে এই মুহূর্তে বাড়ির সবার ডান্ডা একমাত্র নূরের মাথায় পড়বে, মনে মনে ভাবল নূর। সামিহা বেগম কফি নিয়ে এসে নূরের হাতে দিয়ে বলল, যা কফি নিয়ে উপরে যা। নূরের মনের মধ্যে অজানা ভয় এবং আতঙ্ক নিয়ে ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এদিকে কফি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আবার না জানে কি করবে, তাই হাত উঠালো নক করবে। ঠিক এমন সময় দরজা খুলে দাঁড়ালো সাদাফ। সাদাফ একবার চোখ ঘুরে এদিক ওদিক দেখলো, তারপর চুপচাপ নূরের হাত থেকে কফিটা নিয়ে সাথে সাথে নূরকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর কফির মুখটা পাশে টেবিলের উপর রেখে নূরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, এত দেরি হলো কেন আসতে? নূর কোনো মতে আমতা আমতা করে বলল, ভাইয়া আমি। আর কোনো কথা বলতে পারল না নূর। সাদাফ এক আঙ্গুল রাখলো নূরের ঠোঁটে, বলল, আর একটা কথাও না। আমার কথা শুনিস না কেন? শাস্তি পাবি আমার অবাধ্য হওয়ার। বলেই নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সাদাফ। গাঢ় চুম্বনে স্পর্শে নূরের ভিতর শিহরিত হতে থাকলো। ভিতরে স্নায়ুযুদ্ধ লেগে গেল নূরের। এদিকে সাদাফ থেমে নেই, অপ্রতিরোধ্য, যেন একাই যুদ্ধ করছে, একাই জয়ী হতে চাচ্ছে। ধীরে ধীরে চুমুর মাত্রা বাড়তে লাগালো সাদাফ। নূরের ছোট্ট কোমল শরীর ভেঙে চুরে অবাধেক যুদ্ধে নেমেছে সাদাফ। পরের দিন সকাল 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে সাদাফ। ঢাকার শহরে যে জ্যামের জন্য 9টায় পৌঁছাতে পারবে না প্রথম দিন, তাই লেট করতে চায়নি সাদাফ। আজ আর দেখা হয়নি নূরের সাথে।
নূর হেলতে দুলতে ঘুম থেকে উঠে 9টার দিকে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলো সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, কিন্তু সাদাফকে কোথাও দেখা যাচ্ছে না। নূরের অবচেতন মন আর চোখ এদিক ওদিক খুঁজতে লাগলো, সাদাফকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। কেন যেন কারো কাছে জিজ্ঞাসা করতেও লজ্জা লাগছে, যদিও আপন চাচাতো ভাই একই বাড়িতে থাকে, তারপরেও জিজ্ঞাসা করতে কেমন যেন একটা লজ্জা লজ্জা কাজ করছে। নূরের মনে পড়ল গতকাল রাতের দৃশ্য। সাদাফ যখন অস্থিরভাবে চুমু খাচ্ছিল নূরকে, নূরের যেন পুরো দুনিয়া থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সাদাফ হাঁপাতে হাঁপাতে বলেছিল, তুই কোনো কিছু বুঝতে পারিস না কেন? কবে বড় হবি তুই? এই কথা বলে রুম থেকে বড় বড় কদম ফেলে বের হয়ে গেছিল সাদাফ। নূর নাস্তার টেবিলে বসে চড়ুই পাখির মতো খাবার শুধু আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে, কেন যেন খেতে ভালো লাগছে না। পাশের চেয়ারটার দিকে বারবার চোখ যাচ্ছে। এই প্রথম এই 20 থেকে 21 দিনে পাশের চেয়ারটা খালি, সাদাফ ভাই নেই। কেন যেন নূরের ভিতর একটা অস্থিরতা কাজ করছে, একটা শূন্যতা কাজ করছে। একা একা মনে হচ্ছে নিজেকে। পরিবারের সবার মধ্যে বসে থেকেও নিজেকে খুব একা একা লাগছে। নূর নিজের ডান হাতের দিকে তাকালো, তারপর মনে পড়ল সেদিনের কথা, যেদিন ডান হাত চেপে ধরেছিল সাদাফ ভাই। বাঁ হাত দিয়ে কত কষ্ট করে খাচ্ছিল নূর। হঠাৎ নূরের ঠোঁটে খেলে গেল মুচকি একটু হাসি। নূর মনে মনে ভাবল, আচ্ছা সাদাব ভাই কি আমায় ভালোবাসে? কিন্তু ভালোবাসলে আমায় বলে না কেন? সামিহা বেগম বলল, কিরে, খাবার কি শুধু নাড়াচাড়া করে যাবি? তোকে নিয়ে তো হয়েছে অনেক বড় একটা জ্বালা, কিছুই বলা যায় না। বাপ চাচারা তেড়ে আসে। দেখো তো ভাবি, ও কেন খাচ্ছে না? আমি রান্না করতে গেলাম, আমার এত ঢং করার সময় নেই। তুমি দেখো তোমার মেয়েকে। বলেই সামিহা বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। নওরিন আফরোজ উঠে এসে বললেন, কি রে মা, কি হয়েছে? শরীরটা কি খারাপ লাগছে? খাচ্ছিস না কেন? দিন দিন তো চড়ুই পাখির মতো হয়ে যাচ্ছিস। নূর বড় মার দিকে তাকিয়ে বলল, বড়ম্মু কিছু হয়নি, এমনি খাবার ভালো লাগছে না। আজকে পাপা চাচু আর সাদাব ভাই আগে আগে অফিসে চলে গেল কেন? নওরিন আফরোজ বলল, আজকে ওর অফিসে প্রথম দিন, 9টার মধ্যে ঢুকতে হবে। ঢাকা শহর নাকি অনেক জাম, তাই 3জন আগে আগেই চলে গেল। আজকে প্রথম পরিচয় করিয়ে দেবে তোর সাদাব ভাইকে, এজন্য সবাই আগে আগে গিয়েছে। আর আজকে আসতেও একটু লেট হবে। বলল নওরিন আফরোজ, তারপর একটু থেমে বলল, খেয়ে নে মা, অল্প আর একটু খা। খাবার নিয়ে বসে এরকম করতে হয় না। নূর মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড়ম্মু, খাচ্ছি। বলে খাওয়ায় মনোযোগ দিল, যদিও খেতে মন চাইছিল না। আজকেও নূর স্কুল যাবে না, আগামীকাল থেকে রেগুলার স্কুল যাবে। ওদের স্কুল 9টা থেকে 2টা। রিমা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। নূর এবার এসএসসি দিবে। স্কুল শেষ, শুধু কোচিংয়ের জন্য স্কুলে যায়, তাই মাঝে মধ্যে 2-1 দিন মিস হয়ে যায়। সাইমন ভার্সিটিতে পড়ে, অনার্স 3rd ইয়ারে। ও এখন ভার্সিটিতে আছে। আজকে সকাল সকাল চলে গেছে, সাথে রিমাও গিয়েছে। রিমার কলেজে জরুরি কাজ আছে, ক্লাস শুরু হওয়ার আগে কাজটা করতে হবে, তাই 1 ঘন্টা আগে চলে গিয়েছে। পুরো বাড়ি আজ ফাঁকা ফাঁকা লাগছে নূরের কাছে। এটা কি শুধুমাত্র সাদাব ভাই নেই বলে, নাকি সাইমন আর রিমাকে মিস করছে বুঝতে পারছে না নূর। নূর নিজেই ধরে নিল সাইমন আর রিমাকে মিস করছে। সাদাব ভাইকে কেন মিস করবে? সাদাব ভাইকে তো দেখতেই পারে না নূর। লোকটা শুধু ওকে জ্বালায়, ওর উপরে শুধু শুধু জোর করে, কিন্তু ভালোবাসে কিনা সেটা বলে না। ভালো না বাসলে আমার সাথে এরকম কেন করে? বান্ধবীদের কাছ থেকে শুনে টিভি সিনেমায় দেখে প্রথম প্রথম প্রেমে পড়লে কেমন অনুভূতি হয়, কেমন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে সাদাব ভাই কেন ওকে ভালোবাসি বলে না? কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা করে তা তো সব কিছুই করছে। আচ্ছা আমি কি তাহলে সাদাব ভাইয়ের গার্লফ্রেন্ড? মনে মনে নিজেকে জিজ্ঞাসা করলো নূর। ভাবতে লজ্জা ও ভয় দুটোই পেল নূর, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। তাই ঠিক করলো সাদাব ভাইয়ের কাছে সাহস করে জিজ্ঞাসা করবে, আমি কি আপনার গার্লফ্রেন্ড? আপনি আমার সাথে কেন এমন করেন? এদিকে অফিসে হুমায়ুন রহমান সবার কাছে সাদাবকে ডেকে পরিচয় করিয়ে দিল। আজ থেকে অফিসে আমার পর আপনাদের বস সাদাব। আমি এবং ফজলুর দুজনেই সর্বক্ষণ মনিটর করার জন্য থাকবো, কিন্তু আপনারা রিপোর্ট করবেন সরাসরি সাদাবের কাছে। সাদাব সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে থেকে আমি অফিস দেখাশোনা করব, তবে ফিল ফ্রি টু ওয়ার্ক উইথ মি। কোনো টেনশন করবেন না। আগে যেভাবে কাজ করতেন এখনও সেভাবেই মন দিয়ে কাজ করবেন। সবাই সাদরে গ্রহণ করলো সাদাফকে। তারপর হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাদাফ এগিয়ে গেলেন সাদাফের নতুন কেবিনের দিকে। সাদাফকে ঘুরে ঘুরে নিজের কেবিনটা দেখালো। সাদাফ কেবিনের চেয়ারে বসে বলল, নাইস, অনেক সুন্দর করেছে বাবা। অফিসটা আমার পছন্দ হয়েছে, ধন্যবাদ। ফজলুর রহমান বলল, তোর বাবা করেনি এই ডিজাইন, আমি করেছি।
আমি জানি আমার ছেলে পছন্দ কেমন। চাচা হিসেবে এতটুকু তো আমি করতেই পারি। আর ডিস্টার্ব করব না। কিছু ফাইল তোকে দিয়ে যাবে তোর অ্যাসিস্ট্যান্ট। আজকে শুধু ফাইল রিড করবি, কোথায় কি প্রবলেম আছে খুঁজে বের করবি। এটাই তোর টাস্ক। বলেই ফজলুর রহমান ও হুমায়ুন রহমান কেবিন থেকে বেরিয়ে গেল। সাদাফ কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে মাথার পিছনে একটা হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিল। পকেট থেকে বের করলো ছোট্ট একটা ছবি। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে, তারপর বলল, কি আছে তোর মধ্যে? যত দেখি দেখতে ইচ্ছে করে, চোখ ফেরানো যায় না। আমার চোখ ঘুরে ফিরে খালি তোকে খোঁজে। কিভাবে থাকবো আমি সারাদিন? সকাল থেকে একবার এখনো পর্যন্ত তোকে দেখিনি। তুই তো ঘুম থেকে উঠিসনি যে তোকে একটু দেখবো। তারপর ছবিতে একটা চুমু খেয়ে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হও। টেবিলের সামনে যে ফ্রেমটা রাখা আছে ফটো ফ্রেম, সেটা খুলে ওই ছবিটা সেট করলো। করে ফ্রেমটি সযত্নে টেবিলের একটা ড্রয়ারে রেখে চাবি দিয়ে আটকে চাবিটা নিজের পকেটে রেখে দিল সাদাফ। রাত 10:30। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান অফিস থেকে 8টার মধ্যে চলে আসলো। ফাইলগুলো রিড করে সমস্ত প্রবলেম খুঁজে বের করে সাদাফের আসতে আসতে বেজে গেল 10:30। বাড়িতে ঢুকে দেখলো বাড়ির নিচে কেউ নেই, তাই চুপচাপ দরজা লাগিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দেখলো নূরের রুমে দরজা চাপানো। সাদাফ রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মা নওরিন আফরোজকে। নওরিন আফরোজ বলল, নিচে খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে ঘুমা। আজ অনেক পরিশ্রম করেছিস, কালকে সকালে উঠতে হবে। সাদাফ বলল, তুমি ঘুমোতে যাও, আমি একাই খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমার আমার সাথে নিচে যেতে হবে না। নওরিন আফরোজ বলল, তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিবি, দেরি করবি না। তাহলে আমি গেলাম কেমন? বলেই নওরিন আফরোজ নিজের রুমে ঘুমাতে চলে গেল। সাদাফ 2 মিনিট টেবিল চেয়ারে বসলো, তারপর ধীরে ধীরে উঠে নিচের দিকে গেল। একা একা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে রইল। তারপর উপরে উঠে এলো সাদাফ। কেমন যেন একা একা লাগছে, নিঃসঙ্গ লাগছে। মনে হচ্ছে সারাদিন কিছু একটা আছে যা করা হয়নি, যার ফলে বুকের বাঁ পাশটা খালি খালি লাগছে সাদাফের। তারপর সাদাফ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। নিজের রুমে টেবিল চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ফুঁকছে আর চিন্তা করছে নূর এখন কি করছে। ঘুমাচ্ছে নিশ্চয়ই, কাল সকালে স্কুল আছে। একবার কি যাবে নূরের রুমে, যে জাস্ট একটু দেখে চলে আসবে? যেই ভাবা সেই কাজ। সিগারেটটা নিভে দ্রুত পায়ে উঠে পকেট থেকে একটা চুইংগাম বের করলো, তারপর খেয়ে মুখের থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ সরিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো নূরের রুমের দরজার কাছে। নূরের রুমের দরজা চাপানো ছিল। ধীরে ধীরে দরজা খুলে দেখলো রিম লাইট জ্বালানো, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে নূর গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে আছে। সাদাফ বুঝতে পারছে এখনই সাদাফের একটু একটু ভালো লাগছে, তাহলে আরেকটু কাছে গেলে নিশ্চয় আরেকটু ভালো লাগবে। সাদাফ বুকের বাম পাশে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল নূরের কাছে। হাঁটু ভেঙে বসলো নূরের মুখোমুখি। অনেকক্ষণ নূরের মুখের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো কি আছে মুখটির মাঝে। কেন সেই ছোট্টবেলা থেকে নূরকে এত ভালো লাগে সাদাফের? কেন অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকায়নি সাদাফ? যখনই দেখে চোখ তুলে শুধু নূরকেই দেখে, কিন্তু মেয়েটা যে বড্ড ছোট আর বড্ড নাদান। সাদাফের কোনো কিছুই বুঝতে পারে না, সাদাফের কোনো কথাই বুঝতে পারে না। তাই তো সাদাফ রাগ করে জোর করে সবকিছু জোর করে তারপরেও তো বোঝা উচিত অবশ্যই সাদাফের অনুভূতি আছে ওর উপর, না হলে আর কারো সাথে না করে শুধু ওর সাথে কেন এমন জোর করবে? কিন্তু না, মেয়েটি তো বুঝবে না। মেয়েটি বারবার শুধু প্রশ্ন করবে, যা সাদাফের পছন্দ নয়। সাদাফ নূরের দিকে তাকিয়ে দেখলো ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে নূর। সাদাফের বড্ড লোভ হলো ওই ঠোঁট দুটোর প্রতি, যেন ভিতর থেকে একটু পিপাসা জেগে গেল। সাদাফ ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের ঠোঁটের দিকে, তারপর নূরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল সাদাফ। নূর ঘুমের মধ্যে অবচেতন মনে সাদাফের ঠোঁট আঁকড়ে ধরলো, যেন ছোট বাচ্চা কোনো চকলেট বা কিছু একটা দিলে সেটিকে ঘুমের মধ্যে খেতে থাকে। তবে সাদাফ যে পুরুষ মানুষ, অন্য সবার কাছে সাদাফ অন্যরকম হলেও নূরের কাছে সাদাফ একজন বেসামাল পুরুষ। সাদাফের কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে, যেখানে নূর ঘুমের ঘোরেও এভাবে সায় দিয়ে যাচ্ছে, সমান তালে চুমু খাচ্ছে সাদাফকে। নিহাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। এখনো মনে পড়ে যেদিন নূরের প্রথম জন্ম হয়েছিল। সাদাফের বয়স ছিল 10 কি 11 বছর। হসপিটালে শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে আছে সবাই। সামিহা বেগমের অবস্থা বেশি ভালো নয়, মোটামুটি সময়ের আগেই লেবার পেন উঠে গিয়েছিল। সবাই হসপিটালে বসে আছে। সাদাফের তখনও বুঝতে কোনো টেনশন নেই, কি হবে না, শুধু এতটুকু জানে একটা ছোট বাবু আসবে চাচির ঘরে। ওটি রুমে ঢুকানো ঠিক আধা ঘন্টা পরে ডক্টর এসে জানালেন সামিয়া বেগম ভালো আছে, বাবুও ভালো আছে। ফজলুর রহমান সাথে সাথে গিয়ে জিজ্ঞাসা করলেন, ডক্টর আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? ফজলুর রহমানের একটা মেয়ের খুব শখ, ছেলে তো তার আছেই। ফজলুর রহমান বলল, আপনার চাঁদের মতো একটা রাজকন্যা হয়েছে।
বলেই ডক্টর চলে গেল। সাথে সাথে ওটি রুমের ভেতর থেকে বের হয়ে এলো দুজন নার্স, একজনের কোলে ছোট্ট রাজকন্যা। সবার আগে কোলে নিলেন ফজলুর রহমান। কোলে নিয়ে দেখলেন আসলে চাঁদের মতো একটা পরী এসেছে তার ঘরে, যেন যেখানে যাবে ঘর একদম আলোকিত করে ফেলবে, ঠিক এতটাই মায়াবী ছোট্ট মুখখানি। সাদাফ দৌড়ে এসে চাচুর কাছে বায়না ধরলো রাজকন্যাকে ওর কোলে দিতে। ও আগে কোলে নিবে, তারপর বাকি সবাই বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও। নওরিন আফরোজ বলল, ঠিক আছে বাবা, তুই আগে কোলে নে, তারপর আমরা নিচ্ছি, কোনো সমস্যা নেই। পাশে দাঁড়িয়ে আছে সাইমন, রিমা হুমায়ুন রহমানের কোলে। কাউকে রাজকন্যাকে দেখতে দিবে না সাদাফ। ফজলুর রহমান ভাতিজাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, তাই ওর কথা ফেললেন না। সুন্দর সযত্নে তুলে দিলেন সাদাফের কোলে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে, তারপর বলল, এই রাজকন্যা কিন্তু আমার ছোট আব্বু। এই রাজকন্যা আর কাউকে দিতে পারবে না। এই রাজকন্যা শুধু আমার। আমি ওর সাথে খেলবো। আমাকে ছাড়া অন্য কারোর সাথে খেলতে পারবে না। ও আমার ছোট্ট একটা পরি পুতুল। আমাকে ছাড়া কিন্তু ওকে কাউকে দেবে না। ফজলুর রহমান বলল। ঠিক আছে, দিব না। সাদাফ বলল, না না ছোট আব্বু, কথা দাও এই রাজকন্যাকে শুধু আমাকে দেবে। আজকে থেকে কিন্তু এই রাজকন্যা আমার। ফজলুর রহমান সাদাফের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, আজ থেকে এই রাজকন্যা শুধু তোর, কথা দিলাম। এবার খুশি? সাদাফ খুশি হয়ে গেল। সবার সামনে মুচকি এসে সর্বপ্রথম নূরের কপালে একটা চুমু খেলো, তারপর বলল, শুনলি তো, আজকে থেকে কিন্তু তুই শুধু আমার। ছোট আব্বু তোকে আমাকে লিখে দিয়েছে। আজকে থেকে আমি ছাড়া অন্য কারোর সাথে তুই খেলতে পারবি না। কথাটা মনে করে মুচকি হাসলো সাদাফ। এক দৃষ্টিতে হাঁটু ভেঙে বসে এখনো তাকিয়ে আছে নূরের দিকে। বাচ্চা মেয়েদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে নূর। কত ভালোবাসে নূরকে, কত ভালোবাসা ওর জন্যে। নূর কি কখনো বুঝবে? কবে বড় হবে পাগলি মেয়েটা? কেন বুঝে না সাদাফ? যা করে নূরের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্যই করে। নূর যেন সাদাফকে একটু আলাদা চোখে দেখে, অন্যান্য সব কাজিনদের মতো না দেখে। সেজন্যেই নূরের উপরে জোর করে সব সময়। নূরের সাথে এরকম করে, কিন্তু নূরকে ও প্রচণ্ড ভালোবাসে। এত ভালোবাসে যে চিন্তা করতে পারবে না। নূর কি কখনো ওকে ভালোবাসবে? নিজের মনকে প্রশ্ন করলো সাদাফ। তারপর উত্তর শুধু একটাই এলো, নূর ভালোবাসুক আর না বাসুক, নূরের প্রতি ওর ভালোবাসা এত। একজনের ভালোবাসা দিয়ে এই একটা জীবন পার করে দেওয়া যাবে। নূরকেও মাথায় তুলে রাখবে, বুকে আগলে রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবে না। তারপর নূরের মাথায় হাত বুলাতে বুলাতে কানে কানে ফিসফিস করে বলল সাদাফ, তাড়াতাড়ি বড় হয়ে যা না নূর, প্লিজ। বলে নূরের ফুলানো ঠোঁটে হালকা একটা আদরের পরশ এঁকে দিল সাদাফ। খুব ভালোবাসার সাথে যত্নের সাথে। নূর যেন আরেকটু আরাম পেল, ওম পেল। দুহাত দিয়ে সাদাফের হাতটা জড়িয়ে ধরল নূর। সাদাফ নূরের হাতে হাত রেখে বসে রইল। সারা রাত নূরে শিওরে পাশে বসে রইল। নূর যখন হাত ছাড়বে তখন নূরের রুম থেকে বের হবে। এভাবে নূরকে দেখতে দেখতে সাদাফের মাথা নূরের শিওরের কাছে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কখন সকাল হলো সাদাফ বলতে পারে না। হঠাৎ দরজা খোলার শব্দ হতে সাদাফ চোখ পিটপিট করে তাকালো। দেখলো বাবা হুমায়ুন রহমান সাদাফের সামনে দাঁড়িয়ে। সাদাফ চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। এখনো নূর ওর হাত ধরে আছে। রুমে যাও, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারোনি, যে একটু রেস্ট নাও, সকালে অফিসে যেতে হবে, একটু পর উঠে যাবে নূর। বলেই হুমায়ুন রহমান নূরের রুম থেকে বের হয়ে গেলেন। সাদাফ চুপচাপ নূরের হাতটা ছাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। হুমায়ুন রহমান নিজের রুমে গিয়ে বসলেন। চুপচাপ ভাবতে লাগলেন, যেদিন ছেলেকে আমেরিকা পাঠাবে যেতে নারাজ ছিল সাদাফ। অনেকবার জিজ্ঞাসা করার পরও কারণ বলছিল না। পরে বাবার কাছে একদিন হঠাৎ করে আসলো, এসে আবদার করলো, বাবা, আমি আমেরিকা যাব না। আমার আমেরিকা যেতে ইচ্ছে করছে না। হুমায়ুন রহমান বুঝতে পারলেন না কেন যাবেন না। হায়ার এডুকেশনের জন্য সবকিছু ঠিক করে ফেলেছে, কিন্তু ছেলে কেন যেতে চাইছে না, তাই জিজ্ঞাসা করলেন। কি হয়েছে আমাকে বলো, কোনো সমস্যা থাকলে বলো। সাদাফ সেদিন চুপ করেছিল, একটা কথাও বলেনি, চুপচাপ নিচের দিকে তাকিয়েছিল। হুমায়ুন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল, যে লেখাপড়া শেষ করে আয়, যার পিছুটান তোকে এখানে ধরে রেখেছে সে তোরই থাকবে। সাদাফ মাথা তুলে তাকালো বাবার দিকে। হুমায়ুন রহমান আশ্বাস দিয়ে বললেন, যা, তুই মুখ ফুটে বলতে পারিস না আমি তোর বাবা। আমি বুঝতে পারি, যা তোর ছিল তোকে দেওয়া হয়েছে, তোরই থাকবে। সাদাফ সেদিন প্রথমবার চোখে চোখ রেখে বলেছিল, যাব, তবে আমার একটা শর্ত আছে। হুমায়ুন রহমান হেসেছিলেন। খুব পরে বললেন, ঠিক আছে, সব শর্ত পূরণ করতে হবে, যাওয়ার জন্য প্রস্তুতি নাও। সাদাফ উঠে চলে গিয়েছিল সেদিন। হুমায়ুন রহমান চিন্তা করলেন সেদিনের কথা। সেদিন যা করেছিল তা এখনো পর্যন্ত কেউ জানে না বা কেউ শোনেনি, কিন্তু সবাইকে কিভাবে বলবে, কিভাবে ফেস করবে,
কি কথা দিয়েছিল সাদাফকে, এটা নিয়ে চিন্তা করতে লাগলেন হুমায়ুন রহমান। যদিও ভাই ফজলুর রহমানের উপর যথেষ্ট বিশ্বাস আছে, তার মুখের উপর একটা কথাও বলবেন না, তারপরও মনে সংশয় কাজ করছে। হুমায়ুন রহমান জানে সাদাফ কতটা ভালোবাসে নূরকে। একটু এদিক ওদিক হলে যে ছেলেটা সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে, তাই এত দুশ্চিন্তা কাজ করছে হুমায়ুন রহমানের মনে। সাদাফ নিজের রুমে এসে আলমারি ড্রয়ার খুলে আবার সেই বক্সটি বের করলো। বক্সটি খুঁজে খুঁজে আরও একটা ছবি বের করলো সাদাফ। ছবিটা দেখে সাদাফের মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। ছবিটি যার কারণ নয়, নূর এবং সাদাফের মূল্যবান একটা ছবি। সাদাফ ছবিতে একটা চুমু খেয়ে বুকে চেপে ধরে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হ নূর। আমি এই দিনটির অপেক্ষায় কবে থেকে রয়েছে, তাড়াতাড়ি বড় হ। সকাল সকাল রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হলো সাদাফ। উপর থেকে দেখলো নামছে নূর। একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নামছে। দুই সাইডে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর। সাদা স্কুল ড্রেস, ক্রস বেল্ট, স্কার্ফ সুন্দর করে বেঁধেছে কিনা আর চোখে খেয়াল করলো সাদাফ। সাদাফ জুতা পরিষ্কার করার বাহানায় দরজায় বসে আস্তে আস্তে জুতা মুছতে লাগলো, কারণ জানে কেউ না কেউ এসে বলবে নূরকে স্কুলে নিয়ে যেতে, আর সাদাফকে নিজে থেকে বলতে হবে না। তাই চুপচাপ জুতা পরিষ্কার করতে লাগলো। যা ভেবেছে ঠিক তাই হলো। নরিন আফরোজ এসে বলল, সাদাফ, অফিসে যাচ্ছিস? যাওয়ার সময় নূরকে স্কুলে নামিয়ে দিয়ে জানা বাবা। সাদাফ বলল, আমার তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো, নাস্তা প্যাক করে দাও, গাড়িতে বসে বসে খাবে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়ির সামনে আয়, আমি পার্কিং আছে। নূর বলল, থাক না, আমি না হয় রিক্সা করেই চলে যাব বড়াম্মু। খবরদার, রিক্সা করে যাওয়ার নাম নিবি না। সাদাফ প্রতিদিন এই সময় অফিসে যায়, তাহলে তুই ওর সাথে এই সময় চলে যাবি? প্রয়োজন পড়লে 10 মিনিট আগে ঘুম থেকে উঠবি, যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস। মেয়ে মানুষ এত ঘুমালে চলে? সকাল সকাল ঘুম থেকে উঠবে, শরীর ভালো থাকবে, ক্ষুধা লাগবে, সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি, দিনটি ভালো যাবে। খেতেই চাস না? দেখ তো কি হয়েছিস, হাড্ডি সার একদম। টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নরিন আফরোজ। নূর চুপ করে থাকায় ভালো মনে করলো। এখন কথা বললে আরও না জানি কত খারাপ গুণের কথা শুনতে হবে বড় আম্মুর কাছ থেকে। সাথে যদি যোগ হয় মা, তাহলে তার স্কুলে যাওয়া হবে না। সাদাব গাড়ি বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে। টিফিন বক্স ব্যাগে ঢুকাতে ঢুকাতে নূর গাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদাব বলল, গাড়িতে ওঠ। কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর। কেমন যেন ভিতরে অস্বস্তি হয়, তাই নূর অন্যদিকে তাকিয়ে রইল। গাড়িতে বসেও সাদাফের দিকে একবারও ঘুরে তাকালো না। সাদাফ খেয়াল করছে সব। নূর এখন আর ওর দিকে তাকায় না আগের মতো, অত ভয়ও পায় না, তবে ওকে অ্যাভয়েড করে, তাকায় না চোখের দিকে। সাদাফ জানে কি চলছে নূরের মনে। হয়তো কোনো প্রশ্ন আছে নূরের মনে, কিন্তু জিজ্ঞাসা করতে পারে না। ছোটবেলা থেকে দেখে আসছে, মনে কোনো প্রশ্ন থাকলে এভাবে এদিক ওদিক তাকায়। সাদাফ কোনো ভূমিকা না করে বলল, কে জিজ্ঞেস করবেই করে ফেল, এভাবে চোখ দুটো বলের মতো এদিক ওদিক না ঘুরিয়ে, অল্পতেই কানা হয়ে যাবে। নূর চট করে তাকালো সাদাফের দিকে, তারপর বলল, আপনি কিভাবে বুঝলেন আমার মনে কোনো প্রশ্ন আছে? ছোট থেকে কোলে করে নিয়ে বড় করেছে, আমি বুঝবো না তো কে বুঝবে? বলে ফেল, মনে কি প্রশ্ন আছে? বলল সাদাফ। নূর চট করে জিজ্ঞাসা করে ফেললো, আপনি কি আমাকে ভালোবাসেন? কথাটা শুনে সাথে সাথে সাদাফ গাড়ি ব্রেক করলো, ঘাড় ঘুরিয়ে তাকালো নূরের দিকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইল, তারপর হালকা মুচকি হেসে বলল, তুই ভালোবাসা কি বুঝিস? নূর বলল, বুঝি, সবটাই বুঝি। আমার বান্ধবী প্রেম করে, আর আমি টিভিতে, নাটকে, সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয়। আমাকে তো একটা ছেলে ভালোবাসিও বলেছে। সাদাফ অবাক হলো। এটাতে অবাক হলো না যে ওর বান্ধবীরা প্রেম করে বা টিভি সিনেমায় দেখে, কারণ এসব সাদাফ সব জানে। কিন্তু নূরকে কেউ ভালোবাসি বলেছে, এটা এখন পর্যন্ত সাদাফের কানে কি করে এলো না? এত বড় একটা তথ্য কিভাবে সাদাফ না শুনে থাকলো? মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই ভালোবাসি বলেছে? কে বলেছে শুনি? নূর সরল মনে বলল, ক্লাস 10-এর একটা বড় ভাইয়া বলেছে। অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, সব মেয়েরা ওর জন্য পাগল, কিন্তু ও আমায় বলেছে ভালোবাসে। সাদাফের চোয়াল শক্ত হলো। ধীরে ধীরে সাদাফের চেহারার রং পাল্টাতে শুরু করলো। চেহারার কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞাসা করলো, নাম কি সে ছেলের? আর খুব হ্যান্ডসাম? নূর সরল মনে বলল, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম। নাম হচ্ছে আসিফ, আমাদের স্কুলেই পড়ে, ক্লাস 10-এ, সায়েন্স স্টুডেন্ট। আমি বেশি হ্যান্ডসাম নাকি আসি বেশি হ্যান্ডসাম? ভালো করে দেখে বলতো।
চেহারার কাঠিন্যভাব বজায় রেখে জানতে চাইল সাদাফ। নূর ভালো করে উত্তর জানে, কিন্তু এখন এই উত্তর কিভাবে দিবে মুখের উপরে। নূরে যে লজ্জাও করে, ভয়ও লাগে, কি করে বলবে যে আপনি সবচাইতে বেশি হ্যান্ডসাম, আসিফ আপনার কাছে কিছুই না। কিন্তু এই কথাটা সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর। কেন স্বীকার করবে? নূরের কি ঠেকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার? উনি তো নূরকে পছন্দ করে না, কিছুই বলে না। মনে মনে ভাবলো নূর। সাদাফ আর একবারও নূরের দিকে তাকালো না। রাগ হলো খুব। সাদাফের গাড়ি স্টার্ট করলো। তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছতে অফিসে যেতে হবে। 5 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে গেল সাদাফ। কোনো কথা বলছে না। নূর একবার আর চোখে তাকালো সাদাফের দিকে। তারপর নূর গাড়ির দরজা খুলে চুপচাপ নেমে গেল। সাদাফ কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল, পিছনে ফিরে তাকালো না। নূর দাঁড়িয়ে সাদাফের যাওয়া দেখলো। নূর যদি দেখতে পেত গাড়ির ভেতরে লুকিং গ্লাসে পেছনের দিকেই দেখছে নূরকে দুটি চাতক পাখির মতো চোখ। নূর কখনো সেই চোখের ভাষা বুঝলো না। অফিসে ঢুকে সাদাফ পিএকে ডাকলো, বলল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন শার্প 10টায়, আর আমাকে এক মগ কফি পাঠিয়ে দিন। বলেই টেবিলের ড্রয়ার থেকে ফটো ফ্রেমটা বের করলো। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মুচকি হেসে বলল, পাখি আকাশে যতই উড়ো, ঘুরে ফিরে তোমাকে আমার মনের খাঁচাতে আবদ্ধ হতে হবে। আমাকে ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব আর খুঁজে পাবে না, আমাতেই বিলীন হয়ে যেতে হবে। ছবিটা আবার বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে অতীতের কিছু সুখময় স্মৃতি ভাবতে লাগলো সাদাফ। একদিন হঠাৎ যখন নূরের 8 বছর বয়স, পড়ে গিয়ে হাত পা ছুলে গিয়েছিল। নূরের বাসায় দৌড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, সাদাত সাদাত, আমার তুলে গেতে রক্ত, দেখো কত রক্ত। সাদাফ সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়েছিল। কোলে নিয়ে কোলে বসিয়ে সেদিন স্যাভলন দিয়ে ঘা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল। নূর সাদাফের গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। কাঁদতে কাঁদতে সাদাফের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর। সাদাফ ওকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ ওর ঘুম না ভাঙে। হঠাৎ দরজার নক করা শব্দে চোখ খুলল সাদাফ। দেখলো তার বিয়ে কফির মগ নিয়ে এসে হাজির হয়েছে। সাদাফ সযত্নে ফটো ফ্রেমটি আবার ভেতরে ঢুকিয়ে লক করে রাখলো। অফিস থেকে বাসায় আসতে আসতে সাদাফের রাত 10টা বেজে গেল। যেহেতু আজকে অনেক কাজ ছিল, মাত্র 2 দিন হলো জয়েন করেছে। অফিসের সমস্ত কাজ বুঝে নিয়ে সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মিটিং ছিল আজ, কিছু গরমিল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধান করেছে, যার জন্যে সব কাজে আজকে দেরি হয়ে গেছে। বাসায় এসে দেখলো সবার খাওয়া দাওয়া শেষ। 9টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই, তাই ডিনার শেষে প্রত্যেকে যার যার রুমে চলে গিয়েছে। আজকেও রাতে একসাথে ডিনার করতে পারলো না। নূরের কথা মনে মনে ভাবছে সাদাব। অফিসে জয়েন করার পর থেকে সারাদিন আর নূরের সাথে কোনো দেখা নেই। সকালবেলা শুধু স্কুল যাওয়ার টাইমটা একটু দেখা হচ্ছে, রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছে। কবে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে? কখনো কি এরকম দিন আসবে? মনে মনে ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো সাদাব। রুমের কাছে আসতেই দেখলো রুমে লাইট জ্বালানো, দরজাটা ভেরানো। রুমের ভিতরে কে ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমের দরজাটা খুলে অবাক হয়ে গেল সাদাব। রুমে আর কেউ না, নূর কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভেতর। সাদাবকে ভেতরে ঢুকতে দেখে নূর 2 হাত পিছন নিয়ে কিছু একটা লুকাবার চেষ্টা করলো। সাদাব আর চোখে একবার নজরে দেখলো, তারপর নূরের চোখে চোখ রেখে বলল, আমার রুমে কি করছিস তাই এত রাতে? কাঁধের থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞাসা করলো সাদাফ। নূর আমতা আমতা করছে, কিন্তু হাত দুটো পেছন থেকে সামনে আনতে পারছে না। চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল সাদাফ। ব্যাগ রেখে টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে জুতাটা খুলতে লাগলো। জুতা খোলা হলেই দাঁড়িয়ে শার্টের 2টা বোতাম খুলে শরীরটা একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল, হাতে কি দেখি, এদিকে আয়। নূর এখনো চুপচাপ মাথা নিচু করে হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। সাদাফ বলল, এদিকে আয়, হাতে কি দেখি? কিছু বলবো না, সামনে আয়। নূর নিজের জায়গা থেকে 2 কদম সামনে এসে দাঁড়ালো, কিন্তু হাত এখনো পিছনে। সাদাফ নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, আরো কাছে আয়। নূর ভয় পেল। ভয়ে ভয়ে আরো 2 কদম সামনে এসে দাঁড়ালো। হাত বাড়ালেই সাদাফকে ছোঁয়া যাবে এমন দূরত্বে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাদাফ এবার একটু ধীরে হাসকি টোনে বলল, আর একটু কাছে আয়। নূর পড়ে গেল মুশকিলে। এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে, জানতো এটা শুধু সাদাব ভাইয়ের রুমে আছে, এভাবে ধরা খেয়ে যাবে জানতো না। তাই মাথা তুলে আমতা আমতা করে বলল, আর হবে না ভাইয়া, আর আসবো না এই রুমে, শুধু এবার মাফ করে দাও প্লিজ। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল নূর। সাদাফের দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। মেয়েটার অপরাধ বেড়ে যাচ্ছে। এক তো না বলে রুমে এসে কিছু একটা হাতিয়ে নিয়েছে, নিশ্চয়ই মূল্যবান কিছু। তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না। গাধাটা কি জানে না এই রুমে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পার করতে হবে ওর? একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে বলল, এদিকে আয়, কিছু বলবো না তো?
লেট করলে কিন্তু এক্ষুনি একটা চর মেরে সামনে দাঁতগুলো সব ফেলে দেবো। বেয়াদব, কাছে বলছে। ধমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি 2 কদম সামনে এসে একদম সাদাফের কাছে এসে দাঁড়ালো। একদম সাদাফের পায়ের সাথে লেগে গেল নূরের পা। যেন আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। সাদাফ ধীরে ধীরে নিজের দুপা একটু দুদিকে সরিয়ে নূরের হাতের কনুই ধরে নিজের দুপায়ে ঠিক মাঝখানে এনে দাঁড় করালো। তারপর বলল, হাত সামনে আন, দেখি হাতে কি। নূর হাত দুটো শক্ত করে রেখেছে, কোনোভাবেই হাত সামনের দিকে আনছে না। সাদাফ বলল, আমি জোর করলে ব্যথা পাবি। চুপচাপ ভদ্র মেয়ের মতো হাত দুটো সামনে ধর, কিচ্ছু বলবো না। নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে ধরলো। দেখলো হাতের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাথার ব্যান্ড। সাদাফের মনে পড়লো লেখাপড়া শেষ করে যেদিন বাংলাদেশে আসলো ওর সবকিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল, তখন নূর আর চোখে দেখেছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস, কিন্তু এগুলো কার জন্য এনেছিল জানা ছিল না নূরের। কিন্তু এত সুন্দর ছিল মাথার রাবার ব্যান্ডগুলো, দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল। সাদাফ একটা দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে হাসলো। তারপর নূরের থেকে ছোট ছোট ব্যান্ডগুলো নিয়ে বলল, এই সব কিছু তোর জন্য নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরে দিব। তোকে চুরি করে নিতে হবে কেন? আমার রুমে যখন ইচ্ছে তখন এসে তুই এগুলো নিয়ে যেতে পারতি, কোনো সমস্যা নেই। কথাটা বলে সাদাফ খেয়াল করলো নূরের হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাফ চোখ তুলে তাকালো নূরের দিকে। নূর এখনো কেমন ভয় পাচ্ছে, ছোট্ট শরীরটা যেন একটু একটু করে কেঁপে উঠছে সাদাফের স্পর্শে। সাদাফ তাকিয়ে রইল মুগ্ধ হয়ে নূরের দিকে। নূর সাদাফের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটফট করছে, কিন্তু সাদাফ নূরের হাত ছাড়ল না। হাতটা নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলল, এভাবে ছটফট করছিস কেন আর কাঁপাকাঁপি করছিস কেন? আমি কিছু করেছি? বলেই নূরের ছোট্ট হাতে একটা চুমু এঁকে দিল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। এই প্রথম সাদাফ জোর করে নয়, ভালোবেসে আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল। সাদাফ নূরের দিকে তাকালো, তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাফের কোলে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চোখ খোল নূর। নূর বরফের মতো জমে রয়েছে। এই প্রথম সাদাফের কোলে বসেছে নূর। সরি, এই প্রথম না, ছোটবেলায় অবশ্যই ছিল, বড় হওয়ার পর এই প্রথম বসলো নূর। কেমন যেন একটা লজ্জা লজ্জা আর অস্বস্তি অনুভব হচ্ছে নূরের। সাদাফ নূরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, তোকে আমি ছোটবেলা থেকে কোলে করে বড় করেছি। চোখ খোল, আমাকে দেখ প্লিজ। চোখ খোল, তাকা আমার দিকে। নূর চোখ বন্ধ রেখে মাথা দুপাশে নাড়ল, ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, আমি চোখ খুলবো না, সত্যি বলছি, আমি আর এই রুমে আসবো না। এবারের মতো মাফ করে দিন, ছেড়ে দিন আমায় প্লিজ। সাদাফ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর নূরের গালে নাক ঘষতে ঘষতে বলল, এই ভয় পাচ্ছিস কেন? চোখ খুলতে বলেছি না? তাকা আমার দিকে নূর, আমি মরে যাচ্ছি। একবার আমার দিকে তাকা প্লিজ। নূর এবার আর সাদাফের আহ্বান অগ্রাহ্য করতে পারল না। পিটপিট করে চোখ খুলে তাকালো সাদাফের দিকে। অমনি সাদাফ 2 হাতের আঁচলে নূরের মুখটি ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। শান্ত ধীর স্থিরভাবে চুমু খেতে লাগলো সাদাফ। নূরের দেহ মন যেন কেঁপে উঠল। মনের ভিতরে কেমন যেন একটা অনুভব হচ্ছে, যে আগে কখনো হয়নি। আগে শুধু জোর করে ছিল সাদাফ, কিন্তু এখন মনে হচ্ছে খুব যত্ন সহকারে আদরের সাথে হৃদয়ের সবটুকু নিংড়ে দিয়ে ভালোবাসা উজাড় করে দিচ্ছে সাদাফ। নূর পরম আবেশে চোখ বুজে ফেলল। কিশোরী দেহমন সাদাফের ভালোবাসার সেই ভার নূর যেন নিতে পারছে না। চুপচাপ চোখ বন্ধ করে সাদাফের এই হৃদয় উজাড় করা স্পর্শটুকু অনুভব করতে লাগলো নূর। শরীর মন কেঁপে কেঁপে উঠছে, দুলে দুলে উঠছে হৃদয়। বারবার এ কেমন সুখকর অনুভূতি, এ কেমন সুখময় যন্ত্রণা অনুভব হচ্ছে, যা নূর বলে বোঝাতে পারবে না। কিছুক্ষণ পর সাদাফ নূরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনও চোখ বন্ধ করে রয়েছে। সাদাফ একটু মুচকি হাসলো নূরের দিকে তাকিয়ে। ভীষণ মায়াবী লাগছে নূরকে দেখে নূরের প্রতি ভীষণ লোভ জাগছে সাদাফের। সাদাফ প্রাপ্তবয়স্ক একজন পুরুষ, এমন একটা সময় নূর ওর কোলে, নূরের সাথে এত ঘনিষ্ঠতা। এরপরও সাদাফ নিজেকে কি করে কন্ট্রোল করে রেখেছে তা শুধু সাদাফ জানে। সাদাফ হাতের আঙ্গুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, ঘরে যা নূর, অনেক রাত হয়েছে, এখানে থাকা ঠিক হবে না। কথাটা শুনে নূর চট করে চোখ খুলেই তাকিয়ে দেখলো সাদাফ এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। কেমন যেন সেই দৃষ্টি, এই দৃষ্টিকে ভয় পেল নূর। মনের ভিতরে কেমন যেন একটা চাপা ভয়, সংশয়, লজ্জা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নূর লজ্জার সাথে সাথেই কোল থেকে নেমে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। সাদাফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে শরীর সম্পূর্ণ এলিয়ে দিয়ে নূরের যাওয়া দেখতে লাগলো। মনে মনে ভাবলো, তুই কবে বড় হবি নূর, কবে বড় হবি? কবে আমি বলার সাথে সাথে তুই দৌড়ে রুম থেকে বের হয়ে যাবি না, বরং আমাকে আরও আঁকড়ে ধরে আমার হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবাসা দিবি। রুমে চলে আসলো নূর। দৌড়ে এসে দরজা লাগিয়ে দরজার সাথে পিঠ চেপে দাঁড়িয়ে রইল, এখনো চোখ বন্ধ।
নূর চোখ খুলছে না। কেমন যেন একটা অনুভব হচ্ছে, এই প্রথমবার সাদাফের স্পর্শে কেমন যেন লাগছে নূরের কাছে। এতদিন সাদাফ জোর করতো, তখন শুধুই মনে হতো যন্ত্রণা হতো, কষ্ট হতো, ব্যথা হতো। ভালোবাসার স্পর্শ কেমন হয় অনুভব করতে পারেনি। আজ প্রথম মনে হলো এটা ভালোবাসার স্পর্শ ছিল। ছবিতে মুভিতে যেরকম দেখেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করলে হয়, এটা সেরকম ছিল। কেমন একটা সুখকর যন্ত্রণা অনুভব করছে নূর বুকের ভেতর। নূর হাত খুলে দেখলো কয়েকটা রাবার ব্যান্ড এখনো নূরের হাতে আছে। নূর খুশিতে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ক্লিপগুলো দেখতে লাগলো আর করতে লাগলো সাদাফের বলা কথাটি। এগুলো তোর জন্য এনেছিলাম, কেউ যাতে ভাগ বসাতে না পারে তাই তোকে দেওয়া হয়নি। রাবার ব্যান্ডগুলো বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল নূর চোখ বন্ধ করে। কেমন যেন বুকের ভিতর সুড়সুড়ি অনুভূতি হচ্ছে। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন অনুভব হয়? বুকের ভিতর সুড়সুড়ি লাগে। লজ্জায় চোখ বন্ধ করে ফেললো নূর। পরের দিন সকালে নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে নূরের জন্য। এদিকে রিমা আর সাইমন খুনসুটি করছে, একজন আরেকজনকে থাপড়াচ্ছে। সাদাফ চুপচাপ বসে রয়েছে, মাথা তুলে তাকিয়ে দেখলো না সিঁড়ি বেয়ে নামছে নূর। ফজলুর রহমান নূরকে দেখে বললেন, তাড়াতাড়ি আয় মা, তোর জন্য অপেক্ষা করছি, অফিসে যাব, তাড়াতাড়ি কর। আজকে আর নূর তেরিং বিরিং করে নামছে না, কেমন যেন চুপচাপ আস্তে ধীরে নামছে আর পিটপিট করে তাকাচ্ছে সাদাফের দিকে। কিন্তু সাদাফ মাথা নিচু করে তাকিয়ে আছে, নূরের দিকে খেয়াল করছে না। নূরের আবার অভিমান হলো, একবারও তাকাচ্ছে না নূরের দিকে। আজকে একটু অন্যরকম করে রেডি হয়ে নেমেছে নূর, কিন্তু সাদাফ তাকাচ্ছে না। সাদাফ মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কেউ জানে না মোবাইলের স্ক্রিনে শুধু নূরকে দেখা যাচ্ছে আর কাউকে না। সাদাফ নূরকে দেখছে আর মিটিমিটি হাসছে। আজকে আসলেই নূরকে অন্যরকম লাগছে, একটু বড় বড় লাগছে কি। আজকে 2 বেনি করেনি, 1 বেনি করেছে। সুন্দর করে হিজাব বেঁধেছে মাথায়, ঠোঁটে কি একটু হালকা লিপ গ্লস দিয়েছে। ঠোঁট দুটো দেখে ভীষণ লোভ হচ্ছে সাদাফের। নূরকে দেখে আর চোখে মনে মনে ভাবছে সাদাফ। এমন সময় নূর সাদাফের পাশে চেয়ার টেনে ধুপ করে বসে পড়ল। সাদাফ বুঝতে পারছে নূর কোনো কারণে রাগ করে আছে, না হলে এরকম জোরে চেয়ার টেনে বসতো না। নূরকে একটু রাগানোর আর একটু খেপানোর জন্য সাদাফ চোখ তুলে তাকালো না নূরের দিকে, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। এদিকে নূর ভেতরে ভেতরে ফুঁসছে, কেন সাদাফ নূরকে পাত্তা দিচ্ছে না? কাল তো গতগত হয়ে আদর করলো, এখন কেন তাকিয়ে দেখছে না? সাদাফ কে উঠবে অমনি নওরিন আফরোজ বলল, নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা, ও প্রতিদিন তুই নিয়ে যাবি, পরে ড্রাইভার পাঠিয়ে ওকে আনবো। আর তো কয়টা দিন, তারপরে এসএসসি পরীক্ষা শেষে কলেজে উঠবে। বড় হয়েছে এখন, ওকে একা একা পাঠাবো না। তোর বাবার সাথে আমি কথা বলে নিব, দেরি হলেও ওকে তোর স্কুলে দিয়ে যেতে হবে। সাদাফ মনে মনে খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে বাইরে আয়, আমি গাড়ি বের করছি, দেরি যেন না হয়, 2 মিনিটের মধ্যে আসবে। এদিকে নূরের ছোট্ট মনে অভিমানের পাহাড় জমা হলো। কেন আজকে একটু সাদাফ চোখ তুলে তাকালো না ওর দিকে, দেখলো না কত সুন্দর করে ওর জন্য রেডি হয়েছিল নূর, অথচ যার জন্যে করলো চুরি সেই বলে চোর। নূর চুপচাপ মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে এসেছে গাড়ির কাছে। সাদাফের দিকে তাকিয়ে দেখলো না, সাদাফ যে এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়েছে সেটাও খেয়াল করলো না নূর। চুপচাপ দরজা খুলে গাড়ির ভেতরে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল নূর। সাদাফ চেয়ে দেখলো নূরের অভিমান। গাড়িতে বসে সাদাফ চুপচাপ গাড়ি চালাচ্ছিল আর চোখে নূরকে দেখছে। নূর বাহিরে যে দৃষ্টি ফেলে তাকিয়েছিল আর গাড়ির ভেতর বা সাদাফের দিকে তাকিয়ে দেখেনি একবারের জন্য। নূরকে দেখে সাদাফের ভিতরে যে তোলপা শুরু হয়ে গেছিল তা কি জানে অবুঝ মেয়েটি? জানে না, কিন্তু গাল ফুলিয়ে বসে আছে। ভাবছে সাদাফ ওর দিকে তাকিয়েও দেখেনি, কিন্তু একটু সাজুগুজুতেই যে নূরকে এতটা সুন্দর লাগে তা কখনোই প্রকাশ করা যাবে না, তাহলে সারাক্ষণ এভাবে সাজুগুজু করে থাকতে চাইবে, ভাবলো সাদাফ। সাদাফ একটু সামনে গিয়ে গাড়িটা একটু সাইড করে ব্রেক করলো, তারপর এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনো বাইরের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য ভেতরের দিকে তাকাচ্ছে না। সাদাফ বুঝলেও তার অভিমানী নূর অনেক অভিমান করেছে, কিন্তু এই মুহূর্তে রাস্তায় অভিমান ভাঙানোর সময় নেই। কি করবে বুঝতে পারছে না, তাকিয়ে রইল নূরের দিকে। ঠিক মিনিট খানেক পর বলল, নূর, আমার দিকে তাকা। নূর তাকালো না। সাদাফ এক ধমক দিল নূরকে, বলল, আমি বলেছি আমার দিকে তাকা, শুনতে পাস না? ধমকের সাথে সাথে নূর পেছনে ঘুরে সাদাফের দিকে তাকালো। সাথে সাথে নূর টের পেল সাদা খুব জোরে নূরের ঠোঁট ঘষছে কিছু একটা দিয়ে। ব্যথায় কুকিয়ে উঠল নূর। দেখলো টিস্যু দিয়ে নূরের ঠোঁট থেকে লিপ গ্লস মুছে দিচ্ছে সাদাফ, মুছতে মুছতে তারপরে বলল, এগুলো আর লাগাবি না, আমার সামনে এগুলো ছাড়াই সুন্দর, আর আমি না দেখলে এগুলো লাগিয়ে কাকে সৌন্দর্য দেখাবি? অন্য কাউকে? নূর বলল, তাই বলে এইভাবে মুছবেন? এত জোরে জোরে ঘষে ঘষে ব্যথা দিলে মুছতে হবে? আমাকে বলে তো আমি মুছে ফেলতাম, ঠোঁট তো ছুলে গেল আমার। সাদাফ বলল, আমি বলাই না, নিজের হাতে করা বিশ্বাসে। তোকে বললে তুই কিভাবে না কিভাবে মুছবি তাতে আমার বিশ্বাস নেই।
তাই আমি নিজের হাতে সুন্দর করে মুছে দিলাম। নূর ছলছল নয়নে তাকিয়ে রইল সাদাফের দিকে। মনে মনে ভাবতে লাগলো। এখন বুঝতে পারছে নূর। এখন বুঝতে পারছি এই লোকটা নিশ্চয়ই আমার পছন্দ করে না। পছন্দ করলে মুভিতে দেখেছে গার্লফ্রেন্ডরা সাজুগুজু করলে বয়ফ্রেন্ড তাদের কত তারিফ করে, আর এই লোক কিভাবে ঘষে ঘষে ঠোঁটটা ছুলে ফেললো একটু লিপস্টিক ওঠানোর জন্য। একটাবার বললো না নূর তোমায় অনেক সুন্দর লাগছে। মানুষ কাউকে ভালোবাসলে তার সাথে কত সুন্দর করে কথা বলে, অথচ উনি শুধু বকার উপরেই রাখে। নূর অভিমানে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। সাদাফ গাড়ি চালাতে শুরু করলো। মনে মনে ভাবলো নূর এখনো অনেক ছোট, ওকে এত সাই দেওয়া যাবে না। একবার যদি প্রকাশ করে ফেলে সাজলে সুন্দর লাগে, তাহলে দিনভর সাজুগুজু করে ওর আশেপাশে ঘুরঘুর করবে, যেটা সাদাফ চায় না। তাই ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, আর সাজুগুজু করে আমার সামনে কখনো আসবে না। মেকি বানোয়াট কোনো কিছু আমার পছন্দ নয়। আমার একদম অরিজিনাল পছন্দ, প্রাকৃতিক পছন্দ। স্কুলের গেটে চলে আসলো সাদাফ কথাগুলো বলতে বলতেই। তারপর কি মনে করে যেন বলল, দাঁড়া, সেদিন কি বলেছিলি? ক্লাস 10-এর একটা ছেলে তোকে প্রপোজ করেছে, তোকে ভালোবেসে বলেছে, আর ছেলেটা অনেক হ্যান্ডসাম। কোন ছেলেটা? চল আজকে দেখে যাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।